আজকে আমরা শুরু করছি সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী বা ইলেকট্রনিক ডিভাইসেস এই চ্যাপ্টারের অধ্যায়ের তৃতীয় দিনের ক্লাস। তো আগের দিন তোমাদের পিএন সংযোগ এবং তার ব্যবহারিক প্রয়োগ এগুলো বুঝিয়ে দিয়েছিলাম ওই পর্যন্ত। তো আজকে যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে জেনার ডায়োড কি জিনিস, খুবই গুরুত্বপূর্ণ। এটি লেখা ক্লিয়ার? তো জেনার ডায়োড কি? জেনার ডায়োড একটা বিশেষ ধরনের পিএন জাংশন ডায়োড, যেখানে একটু বেশি মাত্রায় ডোপিং করা হয়। তাহলে উচ্চ মাত্রায় ডোপিং করে জেনার ডায়োড তৈরি করা হয়। তাহলে এটি একটি বিশেষ ধরনের পিএন জাংশন যাতে উচ্চ মাত্রায় ডোপিং করা হয়। ডোপিং এর মাত্রাটা বাড়িয়ে পিএন জাংশনকে জেনার ডায়োডে রূপান্তরিত করা হয়। তো ঘটনা কি, সাধারণ ডায়োড মানে পিএন জাংশন ডায়োড আর জেনার ডায়োড এর মধ্যে একটা পার্থক্য আছে। মেনলি সেই পার্থক্যটা বোঝায় বিপরীত বায়াসে। বিপরীত বায়াসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম গ্রাফটা কেমন, মোটামুটি ভোল্টেজটা আস্তে আস্তে নেগেটিভ দিকে বাড়ালে একটা ঋণাত্মক মানের খুব স্বল্প মানের গৌণ প্রবাহ ঘটে, যেটা গৌণ বাহকের জন্য 10 মাইক্রো অ্যাম্পিয়ার অ্যাপ্রক্সিমেটলি। তো সেই প্রবাহ মাত্রার জন্য একটা গৌণ প্রবাহ ঘটে, এবং যার জন্য আমরা বলি পিএন জাংশনের ক্ষেত্রে বিপরীত বায়াসে তড়িৎ প্রবাহ ঘটছে না বললেই চলে। তো এবার এই ডায়োডের ক্ষেত্রে সম্মুখ বায়াসে একদম অনুরূপ পিএন সংযোগের মতন আচরণ করলেও বিপরীত বায়াসে কি দেখতে পাওয়া যায়, বিপরীত বায়াসের ভোল্টেজ ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকলে একটা নির্দিষ্ট ভোল্টেজের পর কি ঘটে, উচ্চমানের ঋণাত্মক তড়িৎ প্রবাহ পাওয়া যায়। ঠিক আছে, যেটা পিএন সংযোগে পাওয়া যায় না, সেই ঘটনাকে বলা হচ্ছে যেখানে যার পর থেকে, যে ভোল্টেজের পর থেকে, সেটাকে বলা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। তো এখানে কেমন হয়, সম্মুখ বায়াসের ক্ষেত্রে তো এরকম গ্রাফ আমরা পেয়েছি, এদিকে ভি, এদিকে আই। এবার যদি রিভার্স বায়াসে যাই, মানে রিভার্স বায়াসের ক্ষেত্রে ভোল্টেজটা আস্তে আস্তে বাড়তে থাকে, একটা সময়ের পর উচ্চমানের ঋণাত্মক তড়িৎ প্রবাহ ঘটতে শুরু করে। তো যে ভোল্টেজে এই উচ্চমানের তড়িৎ প্রবাহ পাওয়া যায়, এদিকে প্রবাহ মাত্রা, এখান থেকে যদি একটা স্পর্শক টানা হয়, সেই ভোল্টেজটাকে বলা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ ভিজেড। আর যে পয়েন্ট থেকে বাড়তে শুরু করছে এই জায়গাটা, এই পয়েন্টটাকে বলা হয় নি ভোল্টেজ। অ্যাপ্রক্সিমেটলি জেনারেল ভোল্টেজের ভ্যালু 6 ভোল্টের কাছাকাছি হয়, ব্রেকডাউন ভোল্টেজ। তাহলে কি করছে দিকটা ফরওয়ার্ড বায়াস, দিকটা রিভার্স। ছবিটা ঠিক আছে, ছবিটা ভালো করে বুঝতে হবে, এটা কিন্তু জেনার ডায়োডের লেখচিত্র, পিএন জাংশনের নয়। তাহলে বিপরীত বায়াসিং ভোল্টেজের মান এই ডায়োডে বিপরীত বায়াসিং ভোল্টেজের মান ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকলে একটি
নির্দিষ্ট বিভবের পর থেকে উচ্চমানের বা উচ্চমাত্রার ঋণাত্মক তড়িৎ প্রবাহ পাওয়া যায়। এই যে নির্দিষ্ট বিভবের পর থেকে পাওয়া যাচ্ছে, এই নির্দিষ্ট বিভবকেই বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ। তো এই যে ব্রেকডাউন ভোল্টেজ ভিজেড, যে মানে স্পর্শকটার যে ভ্যালুটার পর থেকে উচ্চমানের ঋণাত্মক তড়িৎ প্রবাহ পাওয়া যায় সেটা হলো ব্রেকডাউন ভোল্টেজ। এই ব্রেকডাউন ভোল্টেজ ভিজেড এর মান অ্যাপ্রক্সিমেটলি 6 ভোল্ট এর কাছাকাছি হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন মানের হয়, কম বেশি 6 ভোল্টের কাছাকাছি হয়। 6 ভোল্টটাই অ্যাপ্রক্সিমেটলি একটা লিমিটিং ভ্যালু আমরা ধরে নিতে পারি, সমস্ত মান বা এর কাছাকাছি হবে আইডিয়াল ভ্যালু। আর যে ভোল্টেজের পর থেকে প্রবাহটা বাড়তে শুরু করলে একটু একটু করে সেটাকে বলা হচ্ছে নিউ ভোল্টেজ। তো এবার দেখো এই যে ব্রেকডাউনটা ঘটছে সেটা কেন ঘটছে, পিএন জাংশনে ঘটেনি কিন্তু এখানে কেন ঘটছে? তো এই ব্রেকডাউন বা ভাঙনকে আমরা দুটো ভাগে ভাগ করে দেবো। দুটো উপায় হতে পারে। একটাকে বলা হচ্ছে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন, বা বাংলায় বলে সম্প্রপাত বৈকল্য। একটা হচ্ছে জেনার ব্রেকডাউন। দু রকমের ব্রেকডাউন হয়, এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষায় গ্রাফটা আসে এবং এই জিনিসটা কি পার্থক্য বলে কি। তো মনে রাখতে হবে ব্রেকডাউন ভোল্টেজ যে জেনার ডায়োডের ক্ষেত্রে ব্রেকডাউন ভোল্টেজটা 6 ভোল্টের থেকে বেশি হয়, তাদের ক্ষেত্রে কি হয়, ভোল্টেজটা ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকলে ওর ভিতরে যে গৌণ বাহকগুলো আছে তাদের শক্তি আস্তে আস্তে বাড়তে থাকে এবং তারা কি করে সমযোজী বন্ধন থেকে বন্ধনগুলো ভাঙন ঘটিয়ে শক্তি বাড়তে বাড়তে ভাঙন ঘটাতে শুরু করে। তার ফলে তাদের সদস্য সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং তার সঙ্গে যত আমরা ভোল্টেজ বাড়াই W সমান QV, এনার্জি ইকুয়ালস টু চার্জ ইনটু ভোল্টেজ, ভোল্টেজ বৃদ্ধি করতে করতে তাদের কিন্তু এনার্জি বাড়তে থাকে এবং একটা নির্দিষ্ট ভোল্টেজে গিয়ে তাদের গৌণ বাহকগুলোর শক্তিটা এতটাই বেড়ে যায় যে তারা সামর্থ্য হয় যে সিস্টেম বা কেলাস গঠন আছে, যে অর্ধপরিবাহী কেলাস, তার গঠনের যতগুলো সমযোজী বন্ধন আছে সব বন্ধনগুলোকে একসাথে ভেঙে দিতে, যেটাকে বলা হচ্ছে ভাঙন বা ব্রেকডাউন। তাহলে গৌণ বাহকগুলোর ভোল্টেজ বৃদ্ধি করতে করতে শক্তি বৃদ্ধি পায় এবং এক সময় গিয়ে ব্রেকডাউন ভোল্টেজে গিয়ে তারা এতটাই শক্তিশালী হয়ে যায় যাতে করে কি হচ্ছে যে আমাদের সমযোজী বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন গুলোকে বন্ধন থেকে সম্পূর্ণরূপে বের করে নিয়ে আসতে সক্ষম হয়, যার ফলে আকস্মিকভাবে অসংখ্য পরিমাণ হোল ইলেকট্রন তৈরি হয় এবং তাদের রিকম্বিনেশনের ফলে উচ্চমানের ঋণাত্মক তড়িৎ প্রবাহ পাওয়া যায়। তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। তাহলে যে অ্যাভালাঞ্চ ব্রেকডাউনের ক্ষেত্রে, তাহলে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন যেটা, অ্যাভালাঞ্চ ব্রেকডাউনের ক্ষেত্রে ভিজেডটা গ্রেটার দ্যান 6 ভোল্ট, আর এখানে কারা ঘটায়, এরা ঘটায় গৌণ বাহকরা। তাহলে গৌণ বাহকদের কি হচ্ছে অ্যাভালাঞ্চ ব্রেকডাউনের ক্ষেত্রে ভোল্টেজ বাড়ার সঙ্গে সঙ্গে, তাহলে অ্যাভালাঞ্চ ব্রেকডাউনে
আমরা ডাইন নিউট্রাল লিখে অভ্যস্ত, তাই ডাউন লিখতে গিয়ে ডাইন হয়ে যায়। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, বিপরীত বায়াসিং ভোল্টেজ বৃদ্ধির সাথে সাথে গৌণ বাহকগুলি শক্তিও বৃদ্ধি পায়। গৌণ বাহকগুলো শক্তি বৃদ্ধি পায় এবং আমি ছোট করে লিখে দিচ্ছি, এবং ব্রেকডাউন ভোল্টেজে গিয়ে কেলাসের সমস্ত বন্ধন শক্তি এতটাই বেড়ে যায় যে কেলাসের ভেতর যতগুলো সমযোজী বন্ধন আছে বন্ধনের ভাঙন ঘটিয়ে প্রচুর পরিমাণে প্রচুর সংখ্যায় হোল ও ইলেকট্রন সৃষ্টি করে এবং এদের এই হোল ইলেকট্রনগুলোর মুভমেন্টের ফলে বা রিকম্বিনেশনের ফলে উচ্চমানের ঋণাত্মক তড়িৎ প্রবাহ পাওয়া যায়। তাহলে এটাকেই বলা যায় অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। এরপর চলে আসি আমরা নেক্সট জেনার ব্রেকডাউন। জেনার ব্রেকডাউনের ক্ষেত্রে লেখাটা স্পষ্ট আসছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, জেনার ব্রেকডাউনের ক্ষেত্রে কি হচ্ছে, রিজেনের মানটা যে সকল ডায়োডের ক্ষেত্রে ব্রেকডাউন ভোল্টেজ 6 ভোল্টের কম তাদের ক্ষেত্রে কি হয়, আমরা জানি বিপরীত বায়াসের ক্ষেত্রে ডিপ্লেশন রিজনের বেধ বৃদ্ধি পায়, ফলে সেখানে যেটা পোটেনশিয়াল ব্যারিয়ার সেটার ভোল্টেজ বৃদ্ধি পায়, বিভব পার্থক্য, এবং সেই সাথে সাথে আর কি বৃদ্ধি পায়, ওখানে যে তড়িৎ ক্ষেত্র সেটা শক্তিশালী হয়। তো ব্রেকডাউন ভোল্টেজ যাদের ক্ষেত্রে 6 ভোল্টের কম যে জেনার ডায়োডগুলোতে তাদের ক্ষেত্রে কি হয়, ভোল্টেজ বাড়ানোর সঙ্গে সঙ্গে তড়িৎ ক্ষেত্রটা আভ্যন্তরীণ তড়িৎ ক্ষেত্র শক্তি বৃদ্ধি পেতে থাকে এবং একটা নির্দিষ্ট ভোল্টেজে গিয়ে আভ্যন্তরীণ তড়িৎ ক্ষেত্র এতটাই শক্তিশালী হয়ে যায় সেই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বন্ধন থেকে ইলেকট্রনগুলো বিচ্ছিন্ন হয়ে যায় এবং তৎক্ষণাৎ অসংখ্য পরিমাণ হোল ইলেকট্রন সৃষ্টি হয়। তাহলে এটা কার প্রভাবে ঘটছে, তাহলে জেনার ব্রেকডাউন ঘটে আভ্যন্তরীণ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে। তাহলে আভ্যন্তরীণ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কি হচ্ছে, ওর ভেতরে যে হোল ইলেকট্রন বন্ধন আছে সমযোজী বন্ধন, তড়িৎ ক্ষেত্রটা শক্তি বাড়াতে 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 কি হচ্ছে, এতটাই শক্তিশালী হয়ে যাচ্ছে যে সেই শক্তি তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বন্ধনের ভেতর ইলেকট্রনগুলো আবদ্ধ থাকতে পারছে না। F = QE, তড়িৎ বলের প্রভাবে বন্ধন থেকে ইলেকট্রনগুলো ছিটকে বেরিয়ে চলে যাচ্ছে, ফলে সাডেনলি হিউজ নাম্বার অফ ইলেকট্রন এন্ড হোলস ক্রিয়েট হচ্ছে এবং তাদের রিকম্বিনেশনে প্রভাব পাচ্ছে। আলটিমেটলি আমরা কিন্তু দুটোতে দেখবো একই, কিন্তু যদি ব্রেকডাউনটা 6 ভোল্টের কমে হয় সেটা হলো জেনার ব্রেকডাউন ডিউ টু ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড or increase of strength of internal electric field, জেনার ব্রেকডাউন occurs. জেনার ব্রেকডাউন কখন ঘটবে, যদি জেনার ব্রেকডাউন যখন ব্রেকডাউনটা 6 ভোল্টের কমে ঘটবে তখন সেক্ষেত্রে কি আভ্যন্তরীণ যে তড়িৎ ক্ষেত্র শক্তি বাড়তে বাড়তে ওটা এতটাই শক্তিশালী হয়ে যাচ্ছে যে সমযোজী বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রনগুলোকে বন্ধন থেকে বিচ্ছিন্ন করতে সক্ষম হয়ে পড়ছে। কিসের জন্য, আভ্যন্তরীণ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে। এর ফলে তাহলে জিনিসটা কি দাঁড়ালো, বিপরীত
বায়াসিং ভোল্টেজের মান বৃদ্ধি পেতে থাকলে নিঃশেষিত অঞ্চলের আভ্যন্তরীণ তড়িৎ ক্ষেত্রের মান বৃদ্ধি পেতে থাকে এবং একটি নির্দিষ্ট বায়াসিং ভোল্টেজে তড়িৎ ক্ষেত্র এতটাই শক্তিশালী হয় যা সমযোজী বন্ধন থেকে ইলেকট্রনগুলোকে বিচ্ছিন্ন করে দেয়। কেন বিচ্ছিন্ন করে? কারণ তড়িৎ ক্ষেত্র বল প্রয়োগ করে ইলেকট্রনগুলোর উপর, ফলে ইলেকট্রনগুলো ওখানে থাকতে পারে না, বন্ধন থেকে ভেঙে বেরিয়ে চলে আসে, বিচ্ছিন্ন করে দেয়। যার ফলে অসংখ্য পরিমাণ হোল ও ইলেকট্রনের সৃষ্টি। এটাকেই বলা হচ্ছে জেনারেল ব্রেকডাউন। তাহলে দুটো ব্রেকডাউন একই, যদি 6 ভোল্টের নিচে হয় তাহলে সেটা জেনারেল ব্রেকডাউন, আর বেশি হলে হচ্ছে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন বা সম্প্রপাত বৈকল্য জেনারেল ব্রেকডাউন। এই হচ্ছে জেনার ডায়োড, তার গ্রাফ। এটা জেনার ডায়োডের ক্ষেত্রে বৈশিষ্ট্য লেখা, এটা জেনার ডায়োডের বৈশিষ্ট্য লেখচিত্র। গুলিয়ে ফেললে চলবে না, একটা জেনার ডায়োড, একটা হচ্ছে পিএন জাংশন। পিএন জাংশনের রিভার্স বায়াসটা এরকম হবে না, কিন্তু জেনার ডায়োডেরটা হবে, এটা খেয়াল রাখতে হবে। এরপর চলে যাই, আমরা পড়বো এরপর বেশ কিছু কতগুলো ডায়োড আছে, ডায়োড সৌর কোষ, এগুলো আমাদের পড়তে হবে। তো আমরা পুরো লাইট এমিটিং ডায়োড বা আলোক নিঃসারক ডায়োড। এদিকে শর্ট কোশ্চেন গ্রাফ এগুলো আসে। লাইট এমিটিং ডায়োড এলইডি, আলোক নিঃসারক। আচ্ছা, কতগুলো আমরা হিসাব করে নিই। দৃশ্যমান আলোর ক্ষেত্রে দৃশ্যমান সীমাটা হচ্ছে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার ল্যামডার ভ্যালু দৃশ্যমান আলোর ক্ষেত্রে, ভিজিবল লাইটের ক্ষেত্রে। তাহলে এদের ক্ষেত্রে আমরা যদি এনার্জিটা বার করি, ই সমান hc বাই ল্যামডা, ই দিয়ে ভাগ করলে ইলেকট্রন ভোল্ট। তাহলে 400 ন্যানোমিটারের ক্ষেত্রে এটা কত আসছে সেটা আমরা দেখে নিই। চারশো ন্যানোমিটার মানে 10⁻⁹
এটা আসছে হচ্ছে 3, 400 ন্যানোমিটারের ক্ষেত্রে করসপন্ডিং এনার্জি হচ্ছে 3 eV, আর 700 হলে 700 হলে কত আসছে আমরা একটু দেখে নেব। কত হলো 700 হলে হচ্ছে এটা আসছে আমাদের 1.8, 700। তার মানে 1.8 eV থেকে দৃশ্যমান আলোর শক্তি হচ্ছে 1.8 eV থেকে 3 eV। কেন বললাম? অতি উচ্চ মাত্রায় ডোপিং করে যে পিএন জাংশন ডায়োড তৈরি করা হয় এবং যার সম্মুখ বায়াসে তার থেকে বিভিন্ন কালারের এনার্জি বেরিয়ে আসে, লাইট বেরিয়ে আসে, আলো মানে আলোক শক্তি, তো সেটাই হচ্ছে আমাদের লাইট এমিটিং ডায়োড, এলইডি। অত্যাধিক মাত্রায় ডোপিং করা একটি পিএন জাংশন যা সম্মুখ বায়াসে যুক্ত থাকা অবস্থায় বিভিন্ন বর্ণের আলো নিঃসরণ করতে সক্ষম। তো দৃশ্যমান আলোর ক্ষেত্রে এনার্জি কত হতে হবে? 1.8 eV থেকে, তাহলে মিনিমাম ভ্যালু অফ, তো পিএন জাংশনের ক্ষেত্রে আমরা মিনিমাম যে তার ব্যান্ড গ্যাপ, এই ক্ষেত্রে ব্যান্ড গ্যাপ মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1.8 eV। 1.8 থেকে 3 eV এর মধ্যে যদি ব্যান্ড গ্যাপের ভ্যালু হয়, সেগুলোর ক্ষেত্রে আমরা, ছবিটা ক্লিয়ার আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা পেয়ে যাই আমাদের লাইট এমিটিং ডায়োড। তো কি ঘটে আমরা জানি, আর লাইট এমিটিং ডায়োড এটা, তাহলে এই যে লাইটটা বেরিয়ে আসছে কিসের জন্য? এই আলোক নিঃসরণের কথাটা মনে রাখতে হবে। আলোক নিঃসরণ ঘটে কিসের জন্য? হোল ইলেকট্রনের রিকম্বিনেশনের জন্য, বা হচ্ছে হোল ইলেকট্রনের সংযুক্তির ফলে, সংযুক্তিকরণ হলো আলোক নিঃসরণের প্রধান কারণ। কি হচ্ছে আমরা জানি, যখন উচ্চ শক্তি সম্পন্ন আমরা ইলেকট্রন থাকে হচ্ছে আমার পরিবাহী পটিতে, আর পোলগুলো থাকে হচ্ছে যোজ্যতা পটিতে। তো যখন উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রনগুলো নেমে নিম্ন শক্তি স্তরে আসে, সেক্ষেত্রে যে পরিমাণ এনার্জি বেরিয়ে যাবে, তো সেটাই হচ্ছে আমাদের এক্ষেত্রে একই রকম দেখতে হবে। এখানে একটা এরকম তীর দিতে হবে বাইরের দিকে, আলো নিঃসরণের ছবি পিএন। এখানে একটা ব্যাটারির পজিটিভের সঙ্গে প্লাস রাখতে হবে, ফরওয়ার্ড বায়াস বলা হয়েছে। এখানে একটা রোধ লাগিয়ে দেওয়া হলো, সিরিজ রেজিস্ট্যান্স, এখানে একটা চাবি দিয়ে দেওয়া হলো। তো যেই আমার উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তরে চলে আসে, সেক্ষেত্রে যে বিকিরণ করে, সেই বিকিরণটাই এখানে দৃশ্যমান আলো হিসেবে নির্গত হয়, এবং তার ক্ষেত্রে ব্যান্ড গ্যাপের ভ্যালুটা মোটামুটি 1.8 থেকে
3 ইলেকট্রন ভোল্টের মধ্যে থাকলে সেটা আলোক নিঃসারক ডায়োড হিসাবে সেটাকে আমরা চিহ্নিত করতে পারি। তো এর ক্ষেত্রে সম্মুখ বায়াসের ক্ষেত্রে যেমন গ্রাফ হয় সেরকমই হবে। এদিকে যদি আমরা ভোল্টেজ দিই ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, সরি কারেন্ট, এক্ষেত্রে আমরা এর যে কাটিং ভোল্টেজ হবে তার ক্ষেত্রে বিভিন্ন কালারের জন্য আমরা বিভিন্ন রকম কারেন্টগুলো পাবো। তো এইগুলো বিভিন্ন কালারের ক্ষেত্রে আমাদের এদিক থেকে লাল নীল একদম পরপর কালারগুলো লাল সবুজ হলুদ বিষয়গুলো লাল হলুদ সবুজ দেখতে পারি যদি বেরিয়ে আসার কোনো অংশটা ভাবি। তো বিভিন্ন কালারগুলো আমরা দেখতে পাবো। এটা সম্মুখ বায়াসের ক্ষেত্রে গ্রাফ যেমন হয় ঠিক তেমনই হবে। আর এখানে এক্ষেত্রে তাহলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন সংক্রমণের ফলে যে শক্তি নির্গত হয় তার মান E সমান hc বাই ল্যামডা অনুসারে 1.8 eV থেকে 3 eV এর মধ্যে হলে সেই শক্তি আলোক শক্তি রূপে দেখা যায়। ঠিক আছে, গ্যালিয়াম আর্সেনেট ফসফাইড এটাই বিভিন্ন অনুপাতে নিয়ে আমাদের এই ডায়োড তৈরি করা হয়, মানে হচ্ছে লাইট এমিটিং ডায়োড। তাহলে এই ক্ষেত্রে কি উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রনগুলো যখন নেমে আসছে নিম্ন শক্তি স্তরে, সেখানে যে শক্তি বিকিরণ করছে সেটাই শক্তিটা যদি 1.8 eV থেকে 3 eV এর মধ্যে হয় তখন সেই নির্গত শক্তিটা আলোক শক্তি রূপে আমরা দেখতে পাই। তাহলে লাইট এমিটিং ডায়োড প্রস্তুত করতে কি ব্যবহার করা হয় বলেছিলাম, গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড। এই যৌগর হিসেবে ব্যবহার করা হয়। যেমন ধরো আমরা কার ক্ষেত্রে ব্যান্ড গ্যাপটা তো আমরা দেখেছি, কার ক্ষেত্রে ব্যান্ড গ্যাপের ভ্যালু কত হয়। তো সাধারণ অর্ধপরিবাহীগুলো আমাদের আর্সেনিক আমার যদি এই ব্যবহার করি যেগুলো সিলিকন জার্মেনিয়াম তাদের ক্ষেত্রে কম হয়। তো এটা একটা বিশেষ ধরনের অতিরিক্ত উচ্চমাত্রায় ডোপিং করে তৈরি করা হয়েছে ডায়োডটাতে। এখান থেকে প্রশ্ন আসে গ্রাফগুলো আসলে বর্তনী চিত্র, লাইট এমিটিং ডায়োড কি, বর্তনী চিত্র। এবং সম্মুখ বায়াসের ক্ষেত্রে এই লেখচিত্র ছবিটা খেয়াল রাখতে হবে, লাইট এমিট হচ্ছে মানে তাই তীরটা দেওয়া হচ্ছে, এটা একটা নরমালি পিএন জাংশন ডায়োড, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপর একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে জেনার ডায়োডের ভোল্টেজ স্থিতিকরণ। জেনার ডায়োড অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর। এখান থেকে আমাদের অঙ্কও আসে, তার জন্য ছবিটা বুঝিয়ে নিতে হবে। এখন অঙ্ক করানোর মতো একটা সূত্র তোমাদের শিখিয়েছিলাম পরিবাহিতা সংক্রান্ত। তো জেনার ডায়োড অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর, জেনার ডায়োডের ভোল্টেজ স্থিতিকরণ, জেনার ডায়োডের ভোল্টেজ স্থিতিকরণ ক্রিয়া। মনে রাখতে হবে জেনার ডায়োডকে আমরা তার ব্রেকডাউন ভোল্টেজ একবার চলে গেলে তার ভোল্টেজটা কিন্তু বৃদ্ধি পায় না, ওটা স্টেবল হয়ে যায়, কনস্ট্যান্ট, ভিজেডটা কনস্ট্যান্ট। তো আমরা কি করছি, জেনার ডায়োডের চিহ্নটা কেমন, নরমাল ডায়োডের এখানে আমি এরকম একটা দাগ দিয়ে দেবো, জেড এর মতন লিখে দিলাম। তো জেনার ডায়োড মনে রাখতে হবে, জেনার ডায়োডটা এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে, নরমাল ডায়োড দিয়ে বললে হবে না।
তো জেনারেটর তো রিভার্স বায়াসে কাজ করে সব সময়, বিপরীত বায়াসে ব্রেকডাউন করিয়ে নিয়ে কাজ করতে হবে। তো আমরা কি করলাম, একটা ইনপুট ভোল্টেজ দিলাম, দিস ইজ ভি ইনপুট, এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম আরএস, শ্রেণী রোধ যুক্ত করে দিলাম। এবার এখানে আমরা জেনারেটরটা যুক্ত করব। পি এর দিকে সবসময় গোল দেবে, ঠিক করে রাখি, জিনিসটা গোলটা করে নিই, তাহলে আমার রাখতে সুবিধা হবে। তোমরা গোলটা করে নিয়ে আনো। হলো, রিভার্স বায়াস করার পর এটা পি এর এন্ড, এদিকে একটা রেজিস্ট্যান্স যুক্ত করে দেবো, দিস ইজ কল্ড লোড রেজিস্ট্যান্স বা লোড রোধ। এর সাহায্যে আমরা আউটপুটটা মাপবো। ছবিটা দেখে নাও পরিষ্কার বোঝা গেল কিনা। ঠিকই আছে, এটা ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝতে হবে। তো ধর এখানে যদি কারেন্ট যায়, আইএস কারেন্ট গেল, এর ভোল্টেজটা কনস্ট্যান্ট, মানে এখানে ভোল্টেজ ফিক্সড। ব্রেকডাউনে নিয়ে যাওয়ার পর এটাকে ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যবহার করতে হবে, এটা মনে রাখবো। ব্রেকডাউনে চলে যাওয়ার পর মানে ভি ইনপুটের মানটা 6 ভোল্টের থেকে বেশি হতে হবে, তবেই ব্রেকডাউনে হিসেবে কাজ করবে। ব্রেকডাউন না হলে কিন্তু কারেন্ট যাবে না, ব্রেকডাউন যাওয়ার পর থেকে উচ্চ মানে কারেন্ট যাবে। এখানে কারেন্ট লোক হচ্ছে আইএল, লোড রেজিস্ট্যান্সের কারেন্ট আইএল। তার মানে আমাদের দেখো আমরা লিখতে পারি এই যে ইনপুট ভোল্টেজ, তাহলে ইনপুট ভোল্টেজকে অবশ্যই জেনারেল ব্রেকডাউন ভোল্টেজের থেকে বড় হতে হবে, নাহলে বর্তনীটা আমরা দেখাতে পারবো না। তো এখানে দেখো যেটা ঘটছে, ইনপুট ভোল্টেজটা দিলাম, তার এটা কনস্ট্যান্ট হলে বাকিটা এ পাচ্ছে। তার মানে আমরা লিখতে পারি ভি ইন ইকুয়ালস টু আইএস আরএস প্লাস ভিজেড। আইএস আরএস মানে হচ্ছে আরএস এর ভিতর ভোল্টেজ ড্রপ অ্যাক্রস আরএস প্লাস ভিজেড ইকুয়ালস টু দিস। তাহলে এখান থেকে যদি আমরা আইএস বলি, আইএস এর মানটা আসছে ভি ইন মাইনাস ভিজেড বাই আরএস, প্রথম সূত্র। তাহলে এখানে দেখতে পাচ্ছি যেহেতু জেনারেল ব্রেকডাউনে চলে গেলে জেনারেল ডায়োড ব্রেকডাউন হয়ে গেলে এর বিভব প্রভেদ ভিজেড এর মান স্থির হয়ে যায়। যার ফলে ভিজেডটা যদি স্থির হয়, যার ফলে ভি ইনপুট বৃদ্ধি করলেও আইএস বৃদ্ধি পায়, কিন্তু ভি আউটপুট বৃদ্ধি পায় না। ভি আউটপুট অপরিবর্তিত থাকে। ইনপুট ভোল্টেজ চেঞ্জ করছি মানে দেখো এটা চেঞ্জ হচ্ছে না বলে, এবার ব্যাপারটা আমি দেখি এটা কেন আউটপুটটা কেন চেঞ্জ হয় না।
আউটপুটটা ভাবছি জেনারেল রেসপেক্টে, তার মানে এখানে আমরা লিখতে পারি ভি আউটপুট, এরা প্যারালালে আছে, তাহলে ভি আউটপুট ইকুয়ালস টু ভি জেড ইকুয়ালস টু আই এল আর এল। ওকে, তাহলে লোড কারেন্ট ইকুয়ালস টু হচ্ছে ভি জেড বাই আর এল, দিস ইজ আই এল। ভিজেডটা নির্দিষ্ট যত জেনারেল ব্রেকডাউন ভোল্টেজ হবে সেখানে গিয়ে স্থির হয়ে গেছে, তার মানে ইনপুট কারেন্টকে আমরা যদি এদিকে ইনপুট বলি এদিকে আউটপুট বলি, তাহলে ইনপুট কারেন্ট চেঞ্জ হচ্ছে কিন্তু আউটপুট কারেন্টটা কনস্ট্যান্ট থাকবে। কেন? কারণ হচ্ছে ইনপুট ভোল্টেজ চেঞ্জ করলে ইনপুট ভোল্টেজটা চেঞ্জ করলে আইএসটা বাড়ছে কিন্তু আইএলটা কনস্ট্যান্ট। যেহেতু ভিজেড কনস্ট্যান্ট, তাহলে রেজিস্ট্যান্স যদি ভ্যারি করাই তাহলে কিন্তু একমাত্র আইএল চেঞ্জ হতে পারে, তাহলে এটাকে বলা হচ্ছে লোড। এটা আমাদের ভোল্টেজটা রেগুলেট থাকছে, কনস্ট্যান্ট থাকলো, তাই এরকম। যদি লোড রেগুলেশন করি, লাইনটা রেগুলেট করলাম, লাইন রেগুলেশন হলো, লোডকে রেগুলেট করলে আরএল কে যদি চেঞ্জ করি, তাহলে আরএল চেঞ্জ করলে ভিজেডটা কনস্ট্যান্ট, তাহলে আই ইনভার্সলি প্রপোর্শনাল, একটা বাড়লে একটা কমবে, মানে আরএল যত বাড়বে আই তত কমে যাবে। পরিষ্কার রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট কম। আবার যদি পাওয়ার বার করি, পাওয়ার অফ জেনার ডায়োড পিজেড কিন্তু কত? ভিজেড ইন্টু আইএস মাইনাস আইএল, মানে এই যে কারেন্ট তার একটা পার্ট এখানে, তাহলে এখানে একটা কিছুটা কারেন্ট যাবে, সেটাকে আমরা আইজেড দিয়েও বলতে পারি। তার মানে আইএস যদি, তার মানে এখানে দেখতে পাচ্ছি, দেখো জেনারেল ক্ষেত্রে ইনপুট ভোল্টেজকে বৃদ্ধি করলে এখানে কনস্ট্যান্ট কোনটা, এই রিলেশন অনুসারে ভিজেড যদি আরএলটা কনস্ট্যান্ট থাকে, আমরা দেখতে পাচ্ছি, লজিক্যালটা ভালো করে বুঝতে হবে। আমরা একটু লিখে নাও, এটা মুছবো, এই লেখাটা মুছে দিলাম, তো ছবিটা ঠিক আসছে। তো দেখো আমাদের যদি ফার্স্ট পয়েন্ট আরএস কনস্ট্যান্ট হয়, মানে আরএসটাকে চেঞ্জ না করি, আরএস এর মানটা কনস্ট্যান্ট রাখি, তাহলে ভি ইনপুট বাড়লে আই এস বাড়বে। আরএসটাকে স্থির করে যদি ইনপুট ভোল্টেজকে বাড়ানো হয়, আরএসকে স্থির করে যদি ইনপুট ভোল্টেজকে বাড়ানো হয়, তাহলে কারেন্টটা বৃদ্ধি পাবে। কারেন্টটা যদি বৃদ্ধি পায় তাহলে কারেন্ট বাড়ছে। আবার এদিকে এগেন আরএল যদি কনস্ট্যান্ট হয়, লোড রেজিস্ট্যান্স যদি চেঞ্জ না করি, ভ্যারিয়েবল না করি, আরএলটা যদি কনস্ট্যান্ট রাখি, সেক্ষেত্রে আইএল কনস্ট্যান্ট, আইএলটা কনস্ট্যান্ট। এবার আইএল যদি কনস্ট্যান্ট হয়, তার মানে এখানে বুঝতে পারছি, তার মানে আইএলটা কনস্ট্যান্ট, ভিজেড কনস্ট্যান্ট, তার মানে দেখতে পাচ্ছি ইনপুট ভোল্টেজ বাড়ালে পিজেডটা বাড়বে, ইনপুট ভোল্টেজ বাড়ালে পিজেড এর মানটা বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি জেনারেল ভোল্টেজ কনস্ট্যান্ট থাকলেও পাওয়ারটা বাড়তে পারে, এবং এখানে ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকার জন্য আউটপুট যে ভোল্টেজ, দ্যাট ইজ load resistance and potential difference between two ends of the load resistance remain constant as breakdown voltage remain constant. Okay, তো এই হচ্ছে আমাদের লোড রেগুলেশন থেকে সূত্রগুলো যেগুলো শেখালাম। তিনটে সূত্র আমরা পেয়েছি, এখান থেকে অঙ্ক আসে, এখানে ভ্যালু ট্যালু কিছু বলে দেবে, দিয়ে বলবে বার করো, বিভিন্ন ভ্যালুগুলো ক্যালকুলেট করো। তো তোমরা ছবিটাকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। এটা 3 নম্বরের প্রশ্ন হিসাবে এসে থাকে, এটা গুরুত্বপূর্ণ খুবই। এরপর আমরা দেখে নেবো আমাদের নেক্সট আলোচনা, সেটা হচ্ছে এলইডি পড়লাম, এবার পড়বো হচ্ছে ফটো ডায়োড বা আলোক ডায়োড।
ফটোডায়োড বা হচ্ছে আলোক ডায়োডটা দেখে নিতে হবে আমাদের। মনে রাখতে হবে আলোক সুবিধি অর্ধপরিবাহী দিয়ে তৈরি করা হয় আর বিপরীত বায়াসে যুক্ত করা থাকে, দিয়ে আলোটা ফেলা হয় যে সংযোগ স্থল সেখানে। তো সংযোগ স্থলে আলো পড়লে কি হয়, হোল ইলেকট্রন উৎপন্ন হয় এবং সেই হোল ইলেকট্রনগুলোর জন্য তড়িৎ প্রবাহ সৃষ্টি হতে থাকে। বা যেহেতু বিপরীত বায়াস, এখানে কিন্তু যেটা মুখ্য বাহক যারা তারা কিন্তু আমাদের জাংশনকে অতিক্রম করতে পারে না, কিন্তু সংখ্যালঘু বাহকের জন্য একটা প্রভাব ঘটে এবং আলোর তীব্রতা যত বৃদ্ধি করা হয় প্রবাহ মাত্রাটা বৃদ্ধি হতে থাকে ঋণাত্মক, মানে ঋণাত্মক প্রভাব এবং মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারে হবে, কারণ রিভার্স সেক্ষেত্রে মাইক্রো দেখেছিলাম। তাহলে আলোক ডায়োডটা কি দিয়ে তৈরি, আলোক সুবেদী অর্ধ পরিবাহী দ্বারা আলোক সুবিধি অর্ধপরিবাহী দ্বারা নির্মিত এবং বিপরীত বায়াসে যুক্ত, মানে আলোক সুবিধি অর্ধপরিবাহী দ্বারা নির্মিত এবং বিপরীত বায়াসে যুক্ত এইরূপ পিএন সংযোগ ডায়োডটি সংযোগ স্থলে নির্দিষ্ট কম্পাঙ্কের আলোক শক্তি আপতিত হলে কি ঘটে, হোল ইলেকট্রন সৃষ্টি হয় গৌণ বাহকের ফলে তড়িৎ প্রবাহ ঘটে এবং যার ফলে তড়িৎ প্রবাহ ঘটে গৌণ বাহকগুলির জন্য। গৌণ বাহকগুলির জন্য গৌণ বাহকগুলির জন্য এখানে আমাদের সৃষ্টি হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হচ্ছে, কারণ এই ক্ষেত্রে তো রিভার্স বায়াসে মুখ্য বাহকরা যেতে পারে না, আমাদের নিঃশেষিত অঞ্চলকে অতিক্রম করে গৌণ বাহকরা পারে। এই ক্ষেত্রে কেমন হচ্ছে, এই ধর আমাদের পিএন জাংশন ডায়োড, P10 এটাকে আমরা রিভার্স বায়াসে যুক্ত করব। এরপরে এসে এনার্জি ফোটন এসে পড়ছে, দিয়ে একটা মাইক্রো অ্যামিটার লাগিয়ে দেবো, সুইচ লাগিয়ে দেবো, আর আলোর তীব্রতা যত বৃদ্ধি পাবে রিভার্স কারেন্টের ভ্যালু তত বৃদ্ধি পাবে। এক্ষেত্রে কেমন ঘটে, ইন্টেন্সিটি যত বাড়বে তত রিভার্স স্যাচুরেশনের কারেন্টের মানও বাড়তে থাকবে।
I1 I2 I3 তীব্রতা, এটা হলো I কারেন্ট মাইক্রো অ্যাম্পিয়ার এককে, এদিকে ভোল্টেজ। তো মনে রাখতে হবে আলোক ডায়োডের ক্ষেত্রে আলো রিভার্স বায়াসে রেখে যদি আলো আপতিত নাও করা হয় সেক্ষেত্রে এর ভিতরে কিছু প্রভাব পাওয়া যায় নিম্ন মানে তাকে বলে ডার্ক কারেন্ট বা অদীপ্ত প্রবাহ। আলো এসে না পড়লেও কি ঘটে, আমার আলোক ডায়োডের ক্ষেত্রে আলো না পড়লেও বিপরীত বায়াসের জন্য নিম্নমানের তড়িৎ প্রবাহ ঘটে, এটাকে বলা হচ্ছে অদীপ্ত প্রবাহ। এবং এক্ষেত্রে চলতে স্যাচুরেশন কারেন্টটা বেড়ে যায়, তাহলে I1 I2 গ্রেটার I3 এগুলো হচ্ছে তীব্রতা। তীব্রতা যত বাড়বে তীব্রতার সাথে কি ঘটবে, আমাদের প্রবাহ মাত্রাটা বাড়তে থাকবে। তো এই ক্ষেত্রে আমরা যদি একটা I0 হিসাবে ধরে নিতে পারি, এই I0টাকেই আমরা ছবিতে প্রকাশ করেছি ডার্ক কারেন্ট হিসেবে উইদাউট এনি ইন্টেন্সিটি, সেই জন্য I0। আলোক ডায়োডের ওপর বিপরীত বায়াসে রেখে আলোক ডায়োডকে যদি আলো এসে নাও পড়ে সেই ক্ষেত্রে বিপরীত বায়াসের জন্য এবং গৌণ বাহকের জন্য একটা নিম্নমানের অতি নিম্নমানের অ্যাপ্রক্সিমেটলি 10 মাইক্রো অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যায়, এটাকেই বলা হচ্ছে আমাদের ডার্ক কারেন্ট, এটা রিভার্স বায়াস। এই হচ্ছে আমাদের আলোক ডায়োড বা হচ্ছে ফটো ডায়োড। এগুলো আমাদের শর্ট নোট হিসেবে আসে, এখান থেকে ছবিটা ভালো করে তোমরা দেখে নেবে কি করে আমাদের রিভার্স বায়াসে রাখা হলো এবং আলো এসে যখন পড়ছে তখন সেখানে একটা কারেন্ট পাওয়া যাচ্ছে হোল ইলেকট্রন সৃষ্টি হওয়ার ফলে। যখন আমরা বিপরীত বায়াসে রাখছি তখন হোল ইলেকট্রন উৎপন্ন হচ্ছে এবং তার প্রভাবেই আর আলোর তীব্রতা যত বৃদ্ধি পায় তত স্যাচুরেশন কারেন্টের মানও বৃদ্ধি পায়। উইদাউট এনি লাইট ছাড়াও সেক্ষেত্রে যে কারেন্টটা ফ্লো করবে ডিউ টু রিভার্স বায়াসিং, সেটাকে বলা হচ্ছে ডার্ক কারেন্ট বা অদীপ্ত প্রবাহ বা অন্ধকার প্রবাহ বলা হয় অনেক ক্ষেত্রে। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ শর্ট নোট হিসেবে, ছবি টবিগুলো ভালো করে তোমরা একটু দেখে নেবে যাতে ভালো করে বিষয়টা পারা যায়, এটা একটু ভালো করে তোমরা দেখে নেবে। নেক্সট আমরা চলে যাব সোলার সেলে। এরপর যেটা দেখে নেবো আমরা সোলার সেল বা সৌরকোষ, এটাই এই সংক্রান্ত আলোচনার শেষ বিষয়। তো লাইট এমিটিং ডায়োড, ফোটো ডায়োড, জেনার ডায়োড, পিএন জাংশন ডায়োড চারটে পড়েছি। বা সোলার সেল বা সৌরকোষ। সোলার সেল কি হচ্ছে, এটা একটা ধরনের পিএন জাংশন ডায়োড যেখানে কোনো বাইরে থেকে বায়াসিং করা হবে না। তো বায়াসিং না করে কি করা হচ্ছে, ধরো এই পিএন সংযোগ আছে, তার মাঝখানে নিঃশেষিত অঞ্চল, তো এর উপর যদি সৌর শক্তি এসে পড়ে সৌরশক্তি এসে পড়লে এক্ষেত্রে একটা বিভব পার্থক্য তৈরি হয়। কিসের জন্য তৈরি হয়, সৌরশক্তি থেকে তড়িৎ শক্তির সৃষ্টি করার একটা উপায় এটা। তাহলে এটা কি করছে, সৌরশক্তিকে রূপান্তরিত করছে তড়িৎ শক্তিতে। কিভাবে করছে বুঝে নিতে হবে। তো যখন সৌরশক্তি যার আপতিত শক্তির মানটা ই এর মানটা যদি মানে h নিউ এর মানটা গ্রেটার দ্যান Eg হয়, মানে ব্যান্ড গ্যাপ এনার্জি থেকে বড় হয়, সেক্ষেত্রে কি হয়, হোল ইলেকট্রন উৎপন্ন হয়। তো হোল ইলেকট্রনগুলি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এদিকে যেতে থাকে। কিন্তু এর ভেতরে একটা কিন্তু ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড আছে, সেই ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডটা আবার ওদের উল্টো দিকে পাঠিয়ে দেয়। তার ফলে এর ভেতর যারা এই এনার্জি গেইন করে যখন হোল ইলেকট্রনগুলো নিঃশেষিত অঞ্চলকে ভেদ করে
যেতে যাওয়ার চেষ্টা করছে, এর ভেতরে যে তড়িৎ ক্ষেত্র আছে, আভ্যন্তরীণ তড়িৎ ক্ষেত্র যেটা ডিপ্লেশন রিজিয়নের, সেই ডিপ্লেশন রিজিয়নের তড়িৎ ক্ষেত্র হোল ইলেকট্রনগুলোকে আবার তাদের নিজের ঘরে পাঠিয়ে দিচ্ছে। তার ফলে পি গুলো আবার এই সাইডে চলে আসতে থাকে, মানে হোলগুলো ইলেকট্রনগুলো এদিকে চলে যেতে থাকে। তার ফলে এখানে একটা বিভব পার্থক্য তৈরি হচ্ছে দুটো প্রান্তে, সেটাকে বলা হচ্ছে ওপেন সার্কিট পোটেনশিয়াল ডিফারেন্স। ওপেন সার্কিট পোটেনশিয়াল ডিফারেন্স। মুক্ত বর্তনীর বিভব পার্থক্য। এবার যদি একটা কোনো তার দিয়ে এটাকে শর্ট করে দেওয়া হয় এবং একটা লোড রেজিস্ট্যান্স যুক্ত করে দেওয়া হয়, সেক্ষেত্রে দেখো এখানে দেখো হোলগুলো এদিকে আসছে, ইলেকট্রনগুলো এদিকে যাচ্ছে, তার মানে আলটিমেটলি এদিকে একটা প্রবাহ হবে। এটাকে বলা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। তার মানে যখন বর্ধবর্তনী মুক্ত বর্তনী যখন হচ্ছে, ওপেন সার্কিট, কোনো বর্তনী রোধ লোড রোধ যুক্ত করা নেই, লোড রেজিস্ট্যান্স যুক্ত করা নেই, সেই ক্ষেত্রে কি হচ্ছে, লোড রেজিস্ট্যান্স যুক্ত না থাকা অবস্থায় এর ভিতরে দুটো প্রান্তে যে বিভব পার্থক্য সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে মুক্ত বর্তনী বিভব পার্থক্য। মুক্ত বর্তনীর বিভব প্রভেদ ভিওসি। তখন কিন্তু কোনো কারেন্ট যাচ্ছে না। এবার যদি কোনো একটা শর্ট করে দেওয়া হয়, তাহলে শর্ট করে একটা রেজিস্ট্যান্স জুড়ি, তাহলে কিন্তু এখানে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। তার মানে এই ক্ষেত্রে যদি আমরা গ্রাফটা দেখি, কারেন্টটা দেখো উল্টো দিক দিয়ে ঘুরছে, ফরওয়ার্ড কারেন্ট হলে এই দিক দিয়ে ঘুরতো, রিভার্স কারেন্টের মতো, কারেন্টটা নেগেটিভ বাট ভোল্টেজটা পজিটিভ। এদিকটা পি টাইপ মানে এদিকটা প্লাস, এদিকটা মাইনাস। হাই ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে, এদিকে, তার মানে এদিকটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রটা এদিকে, তাহলে আমার এই কি বলে এটাকে, ওই পি টাইপের যে হোলগুলো সেগুলোতে এই সাইডে আসছে। তো প্রথমে কোন দিকে আসছিল, আমার হোলগুলো এদিকে আসছিল, ইলেকট্রনগুলো এদিকে আসছিল ডিউ টু এনার্জি, সোলার এনার্জি। তার মানে এখানে একটা পজিটিভ পোটেনশিয়াল তৈরি হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যে গ্রাফটা আসবে এদিকে ভোল্টেজ, তাহলে কারেন্টটা কিন্তু নেগেটিভ হবে। তাহলে এই পয়েন্ট থেকে শুরু হচ্ছে ভিওসি। এবার এটা যত বাড়তে থাকে, যত আমরা ভোল্টেজটাকে দেখো আস্তে আস্তে এটা এখানে গিয়ে যে কারেন্ট, মানে ভোল্টেজটা জিরো হলে একটা কারেন্ট থাকবে, সেটাকে বলা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট, আই শর্ট সার্কিট। এবার এটা বাড়তে থাকলে এদিকে বাড়তে থাকবে, স্যাচুরেশনের মতো হতে থাকবে। লেন ভোল্টেজটা পজিটিভ হচ্ছে কিন্তু কারেন্টটা নেগেটিভ হচ্ছে। ঠিক আছে, মানে জিনিসটা যদি আমরা এরকম যুক্ত করি একই রকম লাগবে, এদিক দিয়ে যুক্ত করাও যায়, এদিক দিয়েও তাই। এদিকে কারেন্ট করবো, আর এটা কেন, তাহলে সোলার এনার্জিটা আপতিত শক্তিটা অবশ্যই, আপতিত শক্তি সৌরশক্তির মান অবশ্যই বন্ধ, যেটাকে আমাদের ব্যান্ড গ্যাপ এনার্জি বলা হয়, এটা হচ্ছে ব্যান্ড গ্যাপ এনার্জি। ব্যান্ড গ্যাপ এনার্জি থেকে বড় হতে হবে, এবং তার ক্ষেত্রে ভিআই লেখচিত্র কিভাবে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো মনে রাখবে যে সকল অর্ধপরিবাহী ইজির মান প্রায় 1.5 ইলেকট্রন ভোল্ট হয়, সেই রূপ পদার্থ দিয়ে সোলার সেল প্রস্তুত করা হয়। সোলার সেল তৈরি করতে গেলে যাদের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপের ভ্যালুটা 1.5 ইভি, সিলিকন টিলিকনের ক্ষেত্রে খুব কম হয়, গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে মোটামুটি 1.4 এর কাছাকাছি হয়। তো বিভিন্ন পদার্থ আছে, তোমরা দেখবে বইতে অনেক উদাহরণ থাকে। তো এগুলো সোলার সেল তখন জানো বিভিন্ন ক্ষেত্রে সোলার প্যানেল, সোলার প্লেট এগুলো ব্যবহার করা হচ্ছে।
ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সোলার সেল, তার ভিআই। তাহলে এটা হচ্ছে ওপেন সার্কিট, ওপেন সার্কিট, ওপেন সার্কিট ভোল্টেজ। এটা হচ্ছে শর্ট সার্কিট ভোল্টেজ, শর্ট সার্কিট কারেন্ট। মানে লোড রোধের ভিতর দিয়ে যে দুটোকে শর্ট করে দিলে, কোনো একটা তার দিয়ে যদি শর্ট করি তাহলে যে কারেন্টটা যাবে সেটা বলা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। এই হচ্ছে আমাদের সোলার সেল। তো এই বিষয়গুলো তো হলো। এছাড়া তোমাদের যেটা আছে একটু দেখে নিতে হবে, গাণিতিক সমস্যা তো একটা দেখিয়ে দিই, যেটা জেনারেল ডায়োডের ভোল্টেজ রেগুলেশন। আমি দাসখানের বইটা থেকে একটু দেখি অনুশীলনে কিছু অঙ্ক পাওয়া যায় কিনা, সেটা আমি তোমাদের ভোল্টেজ রেগুলেশন সামনের দিন ট্রানজিস্টরটা শুরু করব। আজকে অবধি থিওরিটা কমপ্লিট করলাম। পৃষ্ঠা নম্বরটা আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নেবে বাড়িতে, যাদের বইটা আছে অবশ্যই, না থাকলে তো দেখতে পাবে, অঙ্কটা মুখেও বলে দেবো। একটা অঙ্ক আমি একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। ট্রানজিস্টর দিয়ে দিই, তার একটু দেখেন একটা প্রবলেম আছে। দেখো আমাদের একটা ছবি দিয়েছে, ডায়োড দিয়েছে, এখানে দিয়েছে 1000, এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর 1019, 1000 ওহম। এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়েছে 4.5 ওহম। এই প্রশ্ন দিচ্ছে চিত্রে ব্যাটারির ভোল্টেজ, সরি এটা 5.8 ভুল দেওয়া আছে, 4.5 ভোল্ট হবে এটা। আমি বললাম আভ্যন্তরীণ রোধ হয়তো দেওয়া আছে, যাই হোক। আর ডায়োডের প্রাচীর ভোল্টেজ মানে হচ্ছে পোটেনশিয়াল ব্যারিয়ার বলে দিয়েছে, পোটেনশিয়াল ব্যারিয়ারটা বলে দিয়েছে। কত দিয়ে দিয়েছে? ব্যারিয়ার পোটেনশিয়াল 0.5 ভোল্ট। তো আমাদের এখানে বার করতে বলেছে কারেন্টের মানটা কত হবে। দেখো কারেন্টের মানটা আই কত, এটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে, তাহলে এদিকে এটা পি, এটা এন, দ্যাট ইজ ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস তাহলে এদিক দিয়ে কারেন্ট যাবে আই, ঘুরে এদিক দিয়ে আই। তো দেখো ঘটনা কি হচ্ছে, আগে তো আমাকে কাটিং ভোল্টেজে নিয়ে যেতে হবে। কাটিং ভোল্টেজটা কত বলে দিয়েছে, পোটেনশিয়াল ব্যারিয়ার, সেটা হচ্ছে 0.5 ভোল্ট। তার মানে যেটা ভি হবে সেটা হচ্ছে এফেক্টিভ ভি 4.5 মাইনাস 0.5, কারণ এই ভোল্টেজটা আগে দরকার, তারপরে বাকি ভোল্টেজ যেটা থাকবে সেটা দিয়ে তড়িৎ প্রবাহ ঘটাবে। আগে কাটিং ভোল্টেজকে অতিক্রম করার পর, জিরো থেকে তো আসে না, কাটিং ভোল্টেজের পর থেকে আসে আমরা জানি। তো তাহলে এফেক্টিভ ভোল্টেজটা হলো 4 ভোল্ট। তাহলে আই ইকুয়ালস টু হচ্ছে ভি বাই আর। তাহলে ভি কত হলো 4 বাই 1000, that is 4 into 10 to the power minus 3 অ্যাম্পিয়ার, 4 মিলি অ্যাম্পিয়ার। তাহলে বর্তনীর প্রবাহ মাত্রা আমরা পেয়ে গেছি। আইটা বার করতে দিয়েছিল, আইটা কত সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে ফরওয়ার্ড কারেন্টের ক্ষেত্রে, তাহলে ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে কারেন্ট যাবে, রিভার্স বায়াসের ক্ষেত্রে আমার ডায়োডের রেজিস্ট্যান্স দেওয়া থাকে অনেক সময়, ফরওয়ার্ডের ক্ষেত্রে কম মানের রেজিস্ট্যান্স আর বিপরীতে অনেকটা বড় দেয়। আইডিয়ালের ক্ষেত্রে ফরওয়ার্ডে 0 আর রিভার্স হচ্ছে ইনফাইনাইট। এবার একটা প্রবলেম নিয়েছে আমরা দেখতে পাচ্ছি, আর বাদ বাকি এই বইতে আর কোনো তো প্রবলেম আমি পাচ্ছি না, সবই ট্রানজিস্টরের প্রবলেম। একটু আমরা সাঁতরা পাবলিকেশনের বইটা দেখি। সাঁতরা পাবলিকেশনের বইয়ের মধ্যে কিছু প্রবলেম যদি পাওয়া যায়, আশা করি পাওয়া যাবে। তো দাসখানের বইতে প্রবলেম 12 এর বইতে কমই আছে, তুলনামূলক কম। এটা দায় সারা টাইপের ব্যাপার, দেয়নি প্রবলেম, কিন্তু এখানে আমাদের শিখতে হবে। কি প্রবলেম আছে আমি তো বললাম দায় সারা, এদেরই বা কি দেয় দেখা যাক। দেখো একটা গ্রাফ দিয়েছে, বলছে 3 নম্বর প্রবলেম কঠিন গাণিতিকের। সিলিকন ডায়োডের ভিআই লেখচিত্র দেখানো হলো। শুরু হচ্ছে 0.5 থেকে মোটামুটি
আর এদিকটা দিয়েছে হচ্ছে এটা মাইক্রো অ্যাম্পিয়ার, এদিকটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। তো ভ্যালু দিয়ে দিয়েছে এদিকে আয় দিয়েছে হচ্ছে 20, এটি কমে হচ্ছে 10, এটা 0, এটা হচ্ছে 0.5 ভোল্ট, আর এই ভ্যালুটা দিয়েছে 1.8 ভোল্ট, না 0.8 ভোল্ট, সরি 0.8 ভোল্ট। ওকে, নেক্সট কি দিয়েছে, এটা দিয়েছে -10 ভোল্ট রিভার্স, এটা তো মাইক্রো অ্যাম্পিয়ার তাই এখান থেকে শুরু করছি, অ্যাকচুয়ালি এটা খুব ছোট হয়, আমি দুটো একসঙ্গে দেখালে। আচ্ছা যাই হোক, বলছে আচ্ছা বৈশিষ্ট্য লেখচিত্র দেওয়া হলো 20 মিলি অ্যাম্পিয়ার এবং -10 ভোল্টে ডায়োডটি রোধ কত সেটা বার করতে হবে। আর এর থেকে তুমি কি সিদ্ধান্তে আসছো? তো দেখো এক্ষেত্রে কারেন্ট, এটা ভোল্টেজ, এটাকে ডাইনামিক রেজিস্ট্যান্স বলে, স্ট্যাটিক রেজিস্ট্যান্স নয়। তো ডাইনামিক রেজিস্ট্যান্স কেন তো চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে, এই ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা খুব ভেরিয়েশনটা কম। এখান থেকে আমরা যদি বার করি তাহলে 20 মিলি ভোল্টে রোধ কত, ভি কস্ট আই আর, আমরা স্লোপ দিয়েও ক্যালকুলেট করতে পারি, নরমালি 20 বাই মিলি ভোল্ট আছে বলে ওটা করলাম বাই 0.8 এত ওহম, মানে হচ্ছে 200 বাই 8 মানে 25 মিলি ওহম, খুবই কম। 25 মিলি ওহম হচ্ছে ফরওয়ার্ড বায়াস, তার মানে রোধটা খুব কম, তার মানে এটা হচ্ছে সম্মুখ বায়াস, ফরওয়ার্ড বায়াস দেখতেই পাচ্ছি, সিদ্ধান্ত মানে এটাই। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে -10 ভোল্টের ক্ষেত্রে রোধের মাত্রা হচ্ছে 10 বাই হচ্ছে, এটা কত দিয়েছিল জানো ভ্যালুটা, 1 -1 মাইক্রো অ্যাম্পিয়ার, ইট ইজ 1 × 10⁻⁻6, দ্যাট ইজ 10⁷ ওহম, হিউজ পরিমাণ। ফরওয়ার্ড বায়াসের রোধ অনেক কম, কিন্তু রিভার্স বায়াসের রোধ অনেক বেশি, তার মানে রিভার্স বায়াস। আমি যেটা জেনারেটর করতে চাইছি, জেনারেটর একটা অঙ্ক এখানে পাচ্ছি না, যাই হোক আছে কিনা দেখে নিই একবার, তো জেনার যাই হোক আমি নেক্সট দিন করিয়ে দেবো, এখানে পাচ্ছি না আপাতত কোনো অঙ্ক। তো তোমরা দেখবে প্রবলেমগুলো এখানে আর কি দিয়েছে, হ্যাঁ একটা প্রবলেম দেখি, সার্কিট প্রবলেম দিয়েছে। সার্কিটটা কেমন দিয়েছে, ডায়োড, রেজিস্ট্যান্স, another রেজিস্ট্যান্স, এখানে একটা সোর্স, এখানে রেজিস্ট্যান্স, this is 10 ohm, this is 20 ohm, this is also 10 ohm। আচ্ছা ভোল্টেজটা বলেছে 0.7 ভোল্ট, ব্রেকডাউন ভোল্টেজ, যেটাকে ব্রেকডাউন ভোল্টেজ বলবো না, এটাকে হচ্ছে যেটা কাটিং ভোল্টেজ। ওকে, সোর্স ভোল্টেজ 10 ভোল্ট। তো ফরওয়ার্ড বায়াস দেখতেই পাচ্ছি, এটা P10, এদিকটা প্লাসে আছে, এদিকটা মাইনাসে আছে। কি ক্যালকুলেট করতে বলেছে? আচ্ছা, প্রদত্ত বর্তনীর 10 ওহম আর 20 ওহম রোধের বিভব কত? এই 10 মানে প্রত্যেকটা, এখানে প্রত্যেকটা 10 আর বিভবগুলো আমাদের ক্যালকুলেট করতে হবে। তো দেখো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এখানে রোধ কোনো দেয়নি, মানে 0 ধরে নেবো, মানে এই রেজিস্ট্যান্সটা 0। তাহলে ওখানে একটা ভোল্টেজ দিয়েছে বটে, তো এইখানে যে ভোল্টেজটা হবে
এই দুটো পয়েন্টের যা ভোল্টেজ সেটাই ভোল্টেজ হবে, কারণ ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে। তাহলে এখানে যদি একটা আই কারেন্ট ধরে নিই, এখানে যদি একটা আই কারেন্ট ধরে নিই, তাহলে সেখান থেকে একটা অংশ এখান দিয়ে যাচ্ছে I1, যাচ্ছে I2, এখানে আসছে I, মানে I আসছে। তাহলে আমরা যদি কারশফের সূত্র লাগাই, তাহলে দেখো এই লুপটার ক্ষেত্রে এর ভোল্টেজ 0.7 প্লাস 10I2 প্লাস মাইনাস 20I1 সমান 0, মানে এখানে কোনো ব্যাটারি নেই। আর নিচের লুপের ক্ষেত্রে 20I1 প্লাস 10I ইকুয়ালস টু 10, আর I1 হচ্ছে I1 প্লাস I2, তাহলে 20I1 প্লাস 10I1 প্লাস 10I2 প্লাস 10। ইকুয়েশন নাম্বার 1 ফ্রম লুপ 1 ফ্রম লুপ 2। আমরা লুপ অ্যানালাইসিস করছি, KVL অ্যাপ্লাই করলাম। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি 30I1 প্লাস 10I2 সমান 10, দ্যাট ইজ 3I1 প্লাস I2 ইকুয়ালস টু 1। দুই নম্বর সমীকরণ। লুপ 1, এটা লুপ 2, এইদিকে ঘুরিয়েছি। ওকে, সো ফাইনালি আমরা তাহলে এইগুলো সলভ করলে কারেন্ট বার করতে পারবো। তো the ফার্স্ট ইকুয়েশন কত এসেছিল? ফার্স্ট ইকুয়েশন এসেছিল 20I1 minus 10I2 equals to 0.7। তাহলে এখান থেকে আমাদের সলভ করতে হবে, আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 10টা থাকে না, থাকে 2 নম্বর 1 3, 2 প্লাস 3 করে দিলে, 2 প্লাস 3 করে দিলে হচ্ছে ফ্রম 1 আমরা এটা লিখেছি, 2 প্লাস 3 করে দিলে আসছে দেখো 50I1 equals to 10.7, then I1 চলে এলো 10.7 by 50 অ্যাম্পিয়ার। তাহলে I2 কত হবে? I2 হবে 20 into 10.7 by 50 minus 0.7 by 10। ক্যালকুলেট করে দুটো ভ্যালু আমরা দেখব কত কি আসে। প্রথমটা তাহলে চলে এলো 10.7 divided by 50, এটা আসছে আমাদের 0.214, 0.214 অ্যাম্পিয়ার। উত্তরটা দেখে নিচ্ছি কত আছে। 0.214 আর সেকেন্ডটা এলো 20 into 10.7 by 50, মানে by 5 50 করে দিই, এটা এলো মাইনাস 0.7 divided by 10, 0.358, 0.358। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কোনটার মধ্যে কত। তো উত্তরগুলো আমরা যদি দেওয়া থাকে দেখে নেব, মনে হয় না দেওয়া আছে, সব উত্তর দেওয়া থাকে না। হ্যাঁ, 0 পয়েন্ট হচ্ছে আমাদের হচ্ছে ও ভোল্টেজগুলো ক্যালকুলেট করতে হবে, তাই আর করে বার করে নেবে। এখানে বলেছে 10 ওহম আর 20 ওহম রোধের সেই সমবায়ে যুক্ত 10 ওহম আর সেই সমবায়ে যুক্ত, যাই হোক 10 ওহম আর 20 ওহমের ভোল্টেজটা বার করতে হবে। ভোল্টেজ মানে V সমান I আর, তাহলে প্রথমটার ভোল্টেজ কত হচ্ছে, এটার ভোল্টেজ I2, তাহলে 10 ওহমের ভোল্টেজ পেলাম 10 ইনটু I কত বেরিয়েছে, I2 কত বেরিয়েছে 20, 3.58 আছে, ঠিকই আছে। আর 20 ওহমের যদি ক্যালকুলেট করি, 20 ওহমের ক্ষেত্রে 20 ওহমের ভোল্টেজ চলে এলো 20 ইনটু 0.214, তাহলে 2 দুগুণে 4, 4.28 আছে, 4.28 ভোল্ট। তোমরা দেখে নেবে অঙ্কটা, 4.28 ভোল্ট। এটা হচ্ছে পৃষ্ঠ নম্বর 935 7 যাদের আছে দেখবে। ওকে, তো প্রবলেমটা আমরা করে ফেললাম। তো এই আলোচনা এখানে শেষ করছি, প্রবলেমগুলো দেখো। নেক্সট দিন আমরা ট্রানজিস্টরটা শুরু করব। তো আজকে বিষয়টা বেশগুলো গুরুত্বপূর্ণ বিষয় এবং অঙ্কের জন্য বেশ কিছু অঙ্কগুলো দেখিয়ে দিলাম, অঙ্কগুলো দেখবে।
তো আশা করি ভালো লাগবে। তো তোমরা জানাবে কেমন লাগলো ভিডিওটা। আগের ভিডিওগুলো তোমরা দেখছো সবাই, আগে এটা কমপ্লিট করার পর এটা ভালো করে দেখে, এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমি আবার বলছি, উচ্চ মাধ্যমিকে কিন্তু এখান থেকে বেশ কিছু প্রবলেম আসে, অঙ্কগুলোও এরকম অঙ্ক আসে, সব বইতে থাকে না, তো করিয়ে দেওয়ার জন্য খুঁজে খুঁজে কোন বইতে কেমন আছে, তো সেটা তোমাদের জন্য করছি, তোমরা নিশ্চয়ই অবশ্যই ভালো করে দেখবে। ঠিক আছে, আজকে এখানে শেষ করি, পরের দিন ট্রানজিস্টার বা ট্রান্সফার রেজিস্টার নেক্সট পার্ট আমাদের যে পিএন জাংশন কমপ্লিট হয়ে গেল সেটা শুরু করবো। ওকে, আজকে এখানেই শেষ করে দিলাম।